৪৫ বছর ধরে পলাতক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী মূল ঘাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ১৫ বছর ভারতে আত্মগোপনে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। দীর্ঘ এ সময় কলকাতায় দেশটির গোয়েন্দা সংস্থার আশ্রয় ছিলেন তিনি। নিজেকে বিপ্লব সরকার এবং জয় ব্যানার্জি নামে পরিচয় দিতেন। ৪৫ বছর পলাতক থাকার পর অবশেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী এবং সরাসরি গুলি বর্ষণকারী মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন গ্রেপ্তার হয়েছেন। ডিবি পুলিশের একটি বিশেষ দল তাকে রাজধানীর বনানী DOHS এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। একেই বলে আল্লাহর বিচার আর সময়ের চরম প্রতিশোধ। স্বৈরাচারী হাসিনার পতনের পর ২৬শে নির্বাচনে ক্ষমতায় আসেন তারেক রহমান। আর প্রধানমন্ত্রী হয়ে তিনি বুঝিয়ে দিলেন বাবা জিয়ার মতোই তেজি তিনি। দুর্নীতিবাজদের তো রামধোলাই দিয়েছেন, সেই সাথে পুরনো শত্রুদের একে একে গর্ত থেকে টেনে তুলেছেন। আর এবার তো সব থেকে বড় দান মেরেছেন তিনি। ৪৫ বছর ধরে ছিলেন পলাতক, কিন্তু ছদ্মনামে নিয়মিত কথা হতো 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে। এই যোগাযোগের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মোজাফফরকে। পলাতক ছিলেন তিনি, অবশেষে গ্রেপ্তার হয়েছেন। ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। তার গ্রেপ্তারের পর আবারও সামনে এসেছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অমীমাংসিত অধ্যায়। এটা সত্যি আসলে অবাক করার কথা যে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন রাজধানীর বনানী থেকে আটক হয়েছে। দীর্ঘদিন তিনি ভারতে পালাইছেন। কেন আমাদের অপরাধীরা ভারতে আশ্রয় পায়? তাতে ভারতের স্বার্থ কি? আজকে কলকাতায় ৫,০০০-এর মতো লোক রয়েছে এবং এই দেশে গণহত্যা করে তারা পালিয়েছে। আপনার আমার সন্তানকে তারা গুলি করে, তারা স্নাইপার দিয়ে মেরে পালিয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘ ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনিকে আটক করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। তাকে আটক করার পর রিমান্ডে নিয়ে গিয়ে তার থেকে এমন কিছু তথ্য পেয়েছে যে তথ্য শোনার সাথে সাথে দেশের জনগণ অবাক হতে চলেছে, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একেই বলে আল্লাহর বিচার আর সময়ের চরম প্রতিশোধ। ১৫ বছর ধরে জিয়া পরিবার আর বিএনপির ওপর এমন এক স্টিম রোলার নেই যা চালানো হয়নি। কিন্তু ২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর ২৬শে নির্বাচনে ক্ষমতায় আসেন তারেক রহমান। আর প্রধানমন্ত্রী হয়ে তিনি বুঝিয়ে দিলেন বাবা জিয়ার মতোই তেজি তিনি। দুর্নীতিবাজদের তো রামধোলাই দিয়েছেন, সেই সাথে পুরনো শত্রুদের একে একে গর্ত থেকে টেনে তুলেছেন। আর এবার তো সব থেকে বড় দান মেরেছেন তিনি। দীর্ঘ ৪৫ বছর ধরে পালিয়ে থাকা জিয়ার অন্যতম শত্রু মেজর মোজাফফর গত বুধবার মধ্যরাতে বনানী DOHS এলাকা থেকে ঘাট ধরে তুলে এনেছেন ডিবি পুলিশ। এরপর তাকে সোজা তুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। আর আজ শুক্রবার দেশ জুড়ে একটাই জল্পনা কল্পনা, জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঠিক কি অবস্থা এই ধূর্ত কালপ্রিটের। ভেতরের খবর হলো বাবার সাথে করা অন্যায়ের চরম বদলা নিতে একটু ছাড় নিচ্ছেন না তারেক সাহেব। জেলের চার দেয়ালে চলছে কড়া শাসন। রাজনৈতিক মহলের জোর দাবি ভেতরের অবস্থা নাকি বড়ই ভয়ঙ্কর। তাদের মতে সেখানে রীতিমতো ডিম থেরাপি চলছে। আর এই থেরাপির চোটে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে এক সময়ের প্রতাপশালী মেজর। এতদিন যে ধরাছোঁয়ার বাইরে ছিল, আজ তাকে গর্ত থেকে টেনে বের করে ঠিক কিভাবে ৪৫ বছরের পুরনো হিসেব কড়ায় গন্ডায় মেটানো হচ্ছে আর জেলের ভেতরে মোজাফফরের কি করুণ পরিণতি হয়েছে, সেই এক্সক্লুসিভ খবরই আজ ফাঁস হতে যাবে। গত বুধবার রাতের অন্ধকারে বনানীর এক বাসা থেকে যখন তাকে ধরা হয়, তখন তার মুখের অবস্থা দেখার মতো ছিল। ৪ দশকের বেশি সময় ধরে সবার চোখে ধুলো দিয়ে দিব্যি আরামেই ছিল সে। ভেবেছিল তার টিকিটিও কেউ ছুঁতে পারবে না। কিন্তু তারেক সরকারের পাতা নিখুঁত গোয়েন্দা ফাঁদে তার সব চালাকি একদম ধরা পড়ে যায়। এতদিন যে অহংকার পাহাড়ে গড়েছিল তা নিমিষেই যেন ধুলোয় মিশে যায়। এরপর সমস্ত আইনি কাজ শেষে তাকে সোজা তুলে দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। আর এর মাধ্যমেই তার চরম সাজা রাস্তা একবার পরিষ্কার হয়ে যায়। জেলের চার দেয়ালে এখন তাকে চরমভাবে নাকানি চুবানি খাওয়ানো হচ্ছে। এতদিন যারা দাপট দেখিয়েছে তাদের কপালে যে কি ভয়ঙ্কর পরিণতি লেখা আছে সেটা এখন হারে হারে টের পাচ্ছে মুজাফফর। তারেক সাহেবের এক ইশারাতে এই কালপিটের জীবনের সব লাল বাতি জ্বলে উঠেছে। বাবার শত্রুকে জব্বর শিক্ষা দিয়ে নতুন বাংলাদেশ যে এক দারুণ দৃষ্টান্ত তৈরি হচ্ছে তা সবাই আজ নিজের চোখেই দেখতে পাচ্ছে। এই চরম গজব কিভাবে নেমে এসেছিল তা জানতে একটু পেছনের ইতিহাসের পাতা আপনাকে উল্টাতে হবে। সময়টা ৮১ সালের ৩০শে মে। চট্টগ্রামের আকাশ তখন ভোরের আলোর মতো ফুটতে কিছুটা সময় বাকি। চারিদিকে একদম নীরবতা। কিন্তু সে নীরবতা ভেঙে হঠাৎ করে আকাশ বাতাস কাঁপিয়ে শুরু হলো ভয়ঙ্কর এক গোলাগুলি।
ভারী অস্ত্রের বিকট আওয়াজে সার্কিট হাউসের চারপাশটা যেন নরকে পরিণত হলো। আর ঠিক সেই সময় সার্কিট হাউসে ঢুকে পড়া দলটির একদম সামনের সারিতেই ছিল এই ধূর্ত মুজাফফর। সে কোনো সাধারণ কেউ নন, নিজের হাতে অস্ত্র নিয়ে সেদিন সে জিয়াউর রহমানের বুকে গুলি চালানোর মতো জঘন্য কাজ করেছিল। শুধু তাই নয়, রাষ্ট্রপতির ঘরের দরজা লাথি মেরে ভেঙে ঢোকার চেষ্টাও করেছিল এই কালপ্রিট। অন্যদিকে সার্কিট হাউস থেকে মাত্র 1 মাইল দূরে ডিসি হিলে থাকতেন তখনকার জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী। ভোরের সেই বিকট শব্দে রাতে তার ঘুমটা ভেঙে যায়। বাসভবনে পাহারাদাররা দৌড়ে এসে খবর দেয় গন্ডগোল ঘটেছে, এই সার্কিট হাউসের দিক থেকেই আসছে। কিন্তু ওই সময় সরাসরি গ্যারেজের ভেতরে ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে রীতিমতো আতকে কাঁপছিলেন সহকারী প্রোটোকল অফিসার মোস্তাক। চরম আতঙ্কে তিনি ডিসি সাহেবকে ফোনে জানান ভোর 4টার দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আচমকা ঢুকে পড়ে। ভারী বুটের কর্কশ শব্দ, সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আওয়াজ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন টেলিফোনে অত্যন্ত ভারী গলায় ডিসিকে নিশ্চিত করেন আমাদের রাষ্ট্রপতি আর এই দুনিয়াতে নেই। ঘাতকেরা তাকে চিরবিদায় করে দিয়েছে। এই খবর পাওয়া মাত্রই কোনো নিরাপত্তা তোয়াক্কা না করে সেখানে ছুটে যান ডিসি ও কমিশনার। সেইখানে গিয়ে তারা যে দৃশ্য দেখলেন তা রীতিমতো গা শিউরে ওঠার মতো। বিশাল প্রধান ফটক হা করে খোলা, আর সেখানে কোনো পাহারাদারের চিহ্ন নেই। ভবনের ওপর তলায় রাষ্ট্রপতির শয়ন কক্ষের ঠিক সামনে সাদা চাদরে ঢাকা একটি নিথর দেহ পড়ে আছে। চাদর সরাতে ভেসে ওঠে সেই চেনামুখ। পুরো এলাকায় তখন এক ভুতুরে পরিবেশ বিরাজ করছে। ডিসি ও কমিশনার যখন এই দৃশ্য দেখছিলেন, ঘাতকেরা তখন সেখান থেকে সরে পড়েন। কিন্তু ঘটনার সবচেয়ে বড় নাটকটি শুরু হয় এর কয়েক ঘন্টা পর। এই চরম অপকর্মের প্রমাণ গায়েব করতে সকাল 8টা থেকে 9টার মধ্যে সার্কিট হাউসে আবারও ঢুকে পড়ে একটি বিশেষ ঘাতক দল। আর জিয়াউর রহমান সহ 3 জনের নিথর দেহ যখন সার্কিট হাউস থেকে গুম করা হয়, সেই দলেরও মূল পান্ডা ছিল এই চতুর খেলোয়াড় মুজাফফর। তার নেতৃত্বে সেখান থেকে নিথর দেহগুলো গাড়িতে তুলে রাঙ্গুনিয়ার এক দুর্গম পাহাড়ি এলাকায় গুম করার মতো জঘন্য কাজ হয়েছিল। নিজের হাতে গর্ত খুঁড়ে সেদিন সে এই কাজটি করেছিল। তবে এই জঘন্য ঘটনার পিছনের আসল কারিগর কারা ছিল এবং মুজাফফর কার নির্দেশে এই কাজ করেছিল, সে প্রশ্ন আজও মানুষের মনে ঘুরপাক খায়। তবে একটু হিসাব মেলালেই বোঝা যায় এই ছকের শিকড় কত গভীরে। জিয়াউর রহমান অত্যন্ত উদার মন নিয়ে ভাবতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন, কিন্তু এই উদারতার বদলে এসেছিল চরম ধোঁকা। রাজনৈতিক মহলের মতে শেখ হাসিনা দেশে পা রাখার আগেই ওপার বাংলায় বসে জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিপুণ ফন্দি আটা হয়েছিল। 81 সালের 17তেই যে হাসিনা ভারত থেকে দেশে ফেরেন, আর কি অদ্ভুত ব্যাপার দেখুন, তার ঠিক 13 দিনের মাথায় দুনিয়ার মায়া ত্যাগ করেন জিয়াউর রহমান। এই 13 দিনের ব্যবধান কি শুধুই এক ঘটনা, নাকি ভিন দেশে বসে তৈরি করা সেই ছকেরই বাস্তব রূপ? স্বৈরাচারী হাসিনার সরকার পুরো রাজত্ব জুড়ে এই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আজ তারেক রহমান ক্ষমতায় এসে সেই পুরনো হিসেব করায় গন্ডায় চুকিয়ে দাঁত ভাঙা এক জবাব দিচ্ছেন। যারা এতকাল ধরাছোঁয়ার বাইরে, তাদের এখন জব্বর শিক্ষা দেওয়া হচ্ছে। মুজাফফরের মতো চতুর খেলোয়াড় ভেবেছিল সারা জীবন পার পেয়ে যাবে, কিন্তু আজ তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে আর তার সকল খেল খতম করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় চমক তো লুকিয়ে আছে 30শে মে ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তে। সেদিন চট্টগ্রামের ওই ঘটনা ঘটে ঠিকই, সে একই সময়ে আখাউড়া সীমান্তে আরেক বিশাল নাটক মঞ্চস্থ হচ্ছিল। বোরকা পরে নিজের আসল পরিচয় লুকিয়ে ছদ্মবেশে ভারতে পালানোর মরিয়া চেষ্টা চালিয়েছেন স্বয়ং শেখ হাসিনা, কিন্তু কপাল খারাপ থাকায় সীমান্তের প্রখর চালাক নারী পুলিশ আর বর্ডার গার্ডের হাতে তিনি একদম হাতে নাতে ধরা পড়ে যান। সেদিন তার পালানোর এই চালাকি পুরোপুরিভাবেই ব্যর্থ হয়। এখন প্রশ্ন হলো, দেশের রাষ্ট্রপ্রধানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ঠিক সেই মুহূর্তে একজন শীর্ষ নেত্রীর এভাবে বোরকা পরে পালানোর আসল কারণটা কি? দেশের ভেতরে কোনো বড় গডফাদারের ইশারা আর গ্রিন সিগন্যাল না থাকলে এমন হওয়াটা একেবারেই অসম্ভব। এই ঘটনা থেকে একদম পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনার আগাম নকশা হাসিনার টেবিল পর্যন্ত সুনির্দিষ্টভাবেই গোছানো ছিল। আর তাই তো পরিস্থিতি বেগতিক দেখে আগেভাগেই কেটে পড়ার ছক কষেছিলেন তিনি। কিন্তু আজ তারেক সরকারের আমলে সেই পুরনো পাপের ফাইল আবারও খোলা হয়েছে। আজও অনেকের মনে প্রশ্ন জাগে, জিয়াউর রহমান কেন হঠাৎ করে সেই রাতে চট্টগ্রামে গিয়েছিলেন? মূলত তার সফরটি ছিল একদমই গোপনীয়। মাত্র 2 সপ্তাহ আগে তিনি কক্সবাজারে বিশাল এক সমাবেশ করেন। এত দ্রুত তার আবার চট্টগ্রামে যাওয়ার তো কোনো কথাই না। স্থানীয় সিভিল প্রশাসনের কাছেও এর কোনো আগাম বার্তা ছিল না। হঠাৎ করে ঢাকা থেকে জানানো হয় জরুরি রাজনৈতিক সংকটের কারণে তিনি আসছেন। এই জরুরি কারণটি আর কিছুই নয়, বরং চট্টগ্রাম বিএনপির ভেতরের চরম কোন্দল। সে সময় চট্টগ্রামের স্থানীয় নেতৃত্ব 2 ভাগে বিভক্ত হয়ে যায়। চরমভাবে দলাদলিতে সকলে লিপ্ত হয়। এক পক্ষের মদতদাতা ছিলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ এবং অন্য পক্ষের পেছনে ছিলেন ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। 2 গ্রুপের মারামারি এতটাই চরম আকার ধারণ করেছিল যে পুলিশ প্রশাসনও তাদের থামাতে গিয়ে রীতিমতো ঘাম ঝরিয়ে ফেললেন। মূলত দলের ভেতরে এই বিশাল প্যাচ মেটাতেই তিনি ছুটে গিয়েছিলেন সেখানে। দলের নেতাদের একটু কানমলা দিয়ে ঠিক উঠতেই এক আকস্মিক সফর ছিল।
আর দলের এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগটাই পুরোপুরিভাবে কাজে লেগেছিল মুজাফফরের। সে ভেবেছিল এই সুযোগে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে কেউ টের পাবে না, কিন্তু কথায় আছে পাপ তো বাপকেও ছাড়ে না। দীর্ঘ ৪৫ বছর পর আজ সেই পাপের ঘরা পূর্ণ হয়েছে। ক্ষমতায় বসেই তারেক সাহেব বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে একজন যোগ্য বাপের বেটা। আজ জেলের ভেতর মুজাফফরের হাওয়ার টাইট অবস্থা দেখে দেশের মানুষ বুঝতে পারছে অন্যায় করে পার পাওয়ার দিন শেষ, এখন শুধু হিসাব মেলানোর পালা চলছে। যারা এতকাল ক্ষমতার দাপট দেখিয়েছে তাদের এখন হারে হারে টের পাওয়ার সময় এসে গেছে। বাপের বেটা তারে কাউকেও ছাড়বে না, আজ এটা একদম পরিষ্কার। নতুন বাংলাদেশে এখন শুধু ইনসাফ আর ন্যায়ের শাসন কায়েম হতে যাচ্ছে। তার মসনদ বদলেছে, দেশের রাজনৈতিক মানচিত্র ওলটপালট হয়ে গেছে, কিন্তু এক অদৃশ্য শঙ্কা ও মৃত্যুর কালো ছায়া যেন এখনো তাড়া করে বেড়াচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাধর নেতৃত্বকে। আমার দেশে ফিরে আসার ব্যাপারটি একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই একটিমাত্র ঐতিহাসিক বাক্য একসময় দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছিল। শেখ হাসিনার পতনের পরও যখন মা বেগম খালেদা জিয়াকে মৃত্যুসজ্জায় দেখতে লন্ডনী প্রবাস ছেড়ে তিনি দেশে ফিরছিলেন না, তখন চারদিকে উঠেছিল তীব্র সমালোচনা। কিন্তু সেই সমালোচনার আড়ালে লুকিয়েছিল এক অমোঘ বাস্তব সত্য। তার মনের ভেতরে ছিল এক চরম ভয় ও শঙ্কা, তাকে দেশে পা রাখা মাত্রই চিরতরে শেষ করে দেওয়া হতে পারে। আজ ২০২৬ সালে এসে তারেক রহমান ঠিকই স্বদেশের মাটিতে বীরের বেশে ফিরেছেন, হয়েছেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু কোটি কোটি জনতার মনে আজ সবচেয়ে বড় প্রশ্ন, সেই মৃত্যুর সংখ্যা কি আদৌ কেটে গেছে? উত্তরটা লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনার ঘনঘটায়। অতি সম্প্রতি জামায়াত জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বারবার প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় শঙ্কা প্রকাশ করে বলছেন, তারেক রহমানকে যে কোনো মুহূর্তে খুন করা হতে পারে, এমনকি নিরাপত্তার স্বার্থে তাকে ঢাকার বাইরে কোনো জেলায় রাত যাপন করতে পর্যন্ত নিষেধ করেছেন দেশের এই প্রবীণ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আর কর্নেল অলি আহমেদের এই বিস্ফোরক এবং হাড় হিম করা সতর্ক বার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ঘটল ইতিহাসের সবচেয়ে বড় এবং নাটকীয় ঘটনা। গ্রেফতার হলেন তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর হওয়া সেই বর্বরচিত হামলার অন্যতম প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। কিন্তু কেন? দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কর্পূরের মতো বাতাসে মিলিয়েছিল, সে হুট করে এই ২০২৬ সালে কেনই বা ঢাকার বুকে ফিরে এলো, আর কেনই বা ধরা পড়ল? ডিবির নিখুঁত তদন্ত আর আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য এখন বেরিয়ে আসে তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে দীর্ঘ ৪.৫ দশক ধরে পলাতক থাকা মোজাফফরের এবারের মিশন আর অন্য কিছু ছিল না। তার একমাত্র টার্গেট ছিল জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৮১ সালের সেই অভিশপ্ত মে মাসের পর থেকেই এই মোজাফফর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ আশ্রয়ে ওল্ড মালদা এবং কলকাতার বিভিন্ন নিরাপদ আস্তানায় ছদ্মবেশে দিন কাটাচ্ছিল। পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সে নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় দিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের পুরোটা সময় জুড়েই এই মোজাফফর কোনো বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতেই অবস্থান করছিল। ফ্যাসিবাদী সরকারের গোয়েন্দা প্রোটোকল তাকে আড়াল করে রেখেছিল। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন হাসিনার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন সে আবারও সীমান্ত পেরিয়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যায়। এরপর সর্বশেষ ২০২৬ সালের মেগা নির্বাচনের সময় যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, ঠিক তখনই এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট নিয়ে পুনরায় ঢাকায় ফেরে এই দুর্ধর্ষ ক্যাডার। গোয়েন্দা নথির চরম দাবি, ভারত এবং শেখ হাসিনার হয়ে এক গোপন ও ভয়ঙ্কর কিলিং মিশনে দেশে ফিরেছিল এই মোজাফফর। তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে গোটা বাংলাদেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং জরুরি অবস্থার সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মোক্ষম সময় নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। আর ঠিক এই কারণেই ভারত সীমান্তে বসে শেখ হাসিনা কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন, অর্থাৎ ভেতরে মোজাফফরের স্লিপার সেল মিশন সফল করবে। আর সেই সুযোগে শেখ হাসিনা এবং তার দোসররা পুনরায় ক্ষমতা দখলের রাজকীয় মঞ্চে আরোহণ করবে। কিন্তু কেন তারেক রহমানকে সরাতে এতটা মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশী দেশ? তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। চীনের সাথে একের পর এক মেগা অর্থনৈতিক চুক্তি, ভারতের বিতর্কিত এবং একপাক্ষিক ইকোনমিক জোন চুক্তি সম্পূর্ণ বাতিল ঘোষণা এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের অভূতপূর্ব দহরম মহরম, সবকিছুই প্রতিবেশী দেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সার্বভৌম বাংলাদেশের এই স্বাধীন এবং সাহসী পররাষ্ট্রনীতি তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না। তাই পথের কাটা সরাতে তারা তাদের পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র মোজাফফরকে মাঠে নামিয়েছিল, যে মোজাফফরকে দিয়েই তারা খুন করিয়েছিল
জিয়াউর রহমানকে। তবে ঘাতক চক্র ভুলে গিয়েছিল বাংলাদেশ এখন আর আগের মতো অরক্ষিত নয়। ঢাকার মাটিতে এখন যেমন ওপার বাংলার বিশেষ গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা তৎপর, ঠিক তেমনই কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআইও পর্দার আড়ালে চরম অ্যাক্টিভ। আর এই দুই পরাশক্তির চরম গোয়েন্দা যুদ্ধের মাঝেই ফসকে যায় ভারতের পুরো চাল। তাদের পাঠানো বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত এই স্লিপার সেল ঘাতক মুজাফফর ডিবির নিখুঁত ফাঁদে হাতে নাতে ধরা পড়ে যায়। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।